আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে আমি বাংলা ব্যাকরণের একটা টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে এই সম্পূর্ণ অনলাইন ক্লাসে উপস্থিত থাকবে এবং আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব তোমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে, ঠিক আছে? এবং আমি যে আলোচনাটা করব তোমরা যদি আশা করি তোমরা যদি আমার সাথে সম্পূর্ণ ক্লাসে উপস্থিত থাকো তাহলে এই টপিকসটা তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আসি আমি তোমাদের কোন টপিকসটা নিয়ে আলোচনা করব তা নিয়ে একটু বলি। আমি আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা হচ্ছে এটা একটি সংস্কৃত শব্দ থেকে আগত হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে সংস্কৃত শব্দ ক্রি এবং নক, এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। আর এই যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করব সেই টপিকসটা কিন্তু আমাদের দুইটা পদের সাথে সম্পর্ক স্থাপন করে। একটা হচ্ছে ক্রিয়াপদ আর একটা হচ্ছে নামপদ। হ্যাঁ, তোমরা কি কেউ আছো অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা? অথবা তোমরা জয়েন করবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা কি বলতে পারবে কেউ আমি কোন টপিকস এর কথা আজকে বলছি? আমি একটু তোমাদেরকে হিন্টস দিলাম। হ্যাঁ, তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত একটা সহজ এবং মজার টপিকস, যদি তোমরা এটা বুঝতে পারো। হ্যাঁ, সেটা হচ্ছে কি কারক। অনেকের কাছে কারকটা কিন্তু অনেক বেশি কঠিন বলে মনে হয়, আমার নিজের কাছেও মনে হতো, কিন্তু আসলে এটা কিন্তু এত বেশি কঠিন কোনো বিষয় নয়। যদি তুমি এর নিয়মগুলো বুঝতে পারো বা কারক নির্ণয়ের পদ্ধতিগুলো যদি তুমি আয়ত্ত করে ফেলতে পারো তাহলে কিন্তু কারকটা অত্যন্ত সহজ একটি টপিকস। হ্যাঁ, আচ্ছা, আজকে আমি প্রথমে এই যে কারক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই কারক নিয়ে আলোচনা করার ফলে আমাদের লাভটা কি হবে, আমরা কি জানতে পারবো, ঠিক আছে, সেটা একটু বলি। প্রথমত আমরা কারকের সংজ্ঞা জানবো। হ্যাঁ, প্রথমত আমরা কারকের সংজ্ঞা জানবো। দ্বিতীয় হচ্ছে কারকের বিভাগগুলো জানতে পারবো। কারক কয় ভাগে বিভক্ত, হ্যাঁ, কয়টি ভাগ রয়েছে, ঠিক আছে, কারকের প্রকারভেদ। কারকের প্রকারভেদ জানতে পারবো। তারপর হচ্ছে কারক কিভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে, কিভাবে আমরা একটা বাক্য থেকে নামপদের ক্রিয়াপদের সাথে নামপদের কিভাবে সম্পর্ক হয় সেটা আমরা কিভাবে বের করব সেটা জানতে পারবো। কারক নির্ণয়ের পদ্ধতি জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের এই, এবার তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। বলছি কারক। হ্যাঁ, আমরা বলেছি কারকটা কিন্তু আমি প্রথমেই বলেছি একটা সংস্কৃত শব্দ থেকে এসেছে। সংস্কৃত শব্দ হচ্ছে কি ক্রি। হ্যাঁ, এটাকে আবার নকও বলা হয়। ঠিক আছে, আমি ব্র্যাকেটে একটু লিখে রাখলাম ক্রি। এই ক্রি শব্দের অর্থ হচ্ছে কি ক্রিয়া। হ্যাঁ, ক্রি শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, আর অক বা নক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। তাহলে আমরা কিন্তু এই যে আমরা একটা সংস্কৃত শব্দ পেয়েছি, সেই শব্দের মধ্যে কিন্তু আমরা কারকের অর্থটা পেয়ে যাচ্ছি, ক্রিয়ার সাথে সম্পর্ক। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মূলত কারক হচ্ছে একটি সম্পর্কের নাম। তাহলে সেটা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মূলত কারক হচ্ছে একটি কিসের নাম, সম্পর্কের নাম। আর এই সম্পর্কটা কার সাথে হয়, এই সম্পর্কটা হয় নামপদের সাথে ক্রিয়াপদের। ঠিক আছে, আমাদের পদের মধ্যে আমরা জানি ক্রিয়াপদ এবং নামপদ। হ্যাঁ, এই নামপদের সাথে ক্রিয়াপদের, ক্রিয়া মানে হচ্ছে কোনো কাজ করা, কোনো কিছু করাকে বুঝায় কাজ, কাজকে বুঝায় ক্রিয়া। আর নাম বলতে যে কোনো ধরনের নামবাচক, হ্যাঁ, শব্দগুলা বা পদগুলাকে বোঝাচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, তাহলে আর এই সম্পর্ক হচ্ছে মূলত কিসের সাথে,
ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। তাহলে এবার আমরা একটু সংজ্ঞাটা জানি, অত্যন্ত সহজ হয়ে যাবে সংজ্ঞাটা। ঠিক আছে, বাক্যস্থিত বা বাক্যের অন্তর্গত বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক স্থাপিত হয়, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে কারক বলে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে বলা হচ্ছে কারক। তাহলে তোমরা সংজ্ঞাটা জানতে পারলে তো, অত্যন্ত সহজ। তোমরা এগুলো কিন্তু একটু নোট করে রাখবে। এগুলো যদি নোট করে রাখো তাহলে কারক তোমরা কিন্তু কখনো সহজে ভুলবে না, এই নিয়মটা যদি তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা উদাহরণ দিব, সেই উদাহরণের মাধ্যমে আমি বের করব তোমাদের কারক কত প্রকার এবং কারকটা কিভাবে আমরা বের করব। ঠিক আছে, তাহলে চলো আমি এবার একটু, তোমরা প্রথমটা লিখে নিয়েছো তো, আমি একটু মুছবো। হ্যাঁ, আচ্ছা এবার আমি একটা সংখ্যাটা এখন রাখছি, একটা উদাহরণ লিখছি। উদাহরণটা হচ্ছে, আব্দুল বারী প্রতিদিন সকালে পথ শিশুদের প্যাকেট থেকে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন। কি? আব্দুল বারী আব্দুল বারী প্রতিদিন সকালে পথ শিশুদের নিজ হাতে প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করেন। ঠিক আছে, মিষ্টি বিতরণ করেন। ঠিক আছে, এই যে আমরা একটা বাক্য লিখলাম, এই বাক্যের মধ্যে কিন্তু আমাদের একটা কি আছে, ক্রিয়াপদ আছে, এবং ক্রিয়াপদটাই হচ্ছে এখানে মূল বিষয়। ঠিক আছে, তাহলে আমাদের এখন ক্রিয়াপদটা বের করতে হবে। আচ্ছা বলো দেখি তোমরা এখানে ক্রিয়াপদটা কি। আমি আগেই বলেছি ক্রিয়া মানে হচ্ছে কি, কোনো কিছু করা, কাজ কি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি, বিতরণ করে, তাহলে এটা কি একটা কাজ করছে, সে বিতরণ করছে। ঠিক আছে, তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে কোনটা, বিতরণ করে। আর বাকি আব্দুল বারীর প্রতিদিন যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণটা নামপদ। ঠিক আছে, হ্যাঁ, তাইলে এবার আমরা এই যে ক্রিয়াপদের সাথে এই নাম পদগুলোর কিভাবে সম্পর্ক, কোন কোন পদ্ধতিতে কি কিভাবে সম্পর্ক হচ্ছে সেটা বের করব, এবং সেখান থেকে আমরা কারকের বিভাগগুলো পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার যাই আমরা কিভাবে বের করব। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটু সংখ্যাটা মুছছি। তাহলে এবার আমরা যাব কি, কারকের প্রকারভেদ। ঠিক আছে, কারকের প্রকারভেদ আমরা জানি, কারক হচ্ছে কয় প্রকার, 6 প্রকার। ঠিক আছে, কারক 6 প্রকার। ঠিক আছে, তাহলে 6 প্রকার কি কি একটু আমি লিখি এখানে। কারক, ঠিক আছে, 6 প্রকার গুলো লিখবো একটু আবার। হ্যাঁ,
তাহলে প্রথমে হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, হ্যাঁ, তারপর হচ্ছে সম্প্রদান কারক, উপাদান, অধিকরণ। ঠিক আছে, অধিকরণ। এই আমরা পেলাম কারকের প্রকারভেদগুলো। ঠিক আছে, এবার আমরা আমাদের যে উদাহরণ, সেই উদাহরণ থেকে আমরা কিন্তু কি এই কর্তৃকারক কর্মকারকগুলো একটা একটা বের করব। ঠিক আছে, আমরা বলেছি যে আমাদের মূল হচ্ছে কি ক্রিয়াপদ। ক্রিয়াপদ যেই যেই নামপদগুলোর সাথে সংযুক্ত কিভাবে, সেখান থেকে আমরা কর্তৃকারক। তাহলে কর্তৃকারক মানে হচ্ছে কি, যে কাজ করে, হ্যাঁ, যে কাজ করে, যে কাজ করে, অথবা যার দ্বারা কাজটা সম্পাদিত হচ্ছে। তাহলে এখানে আমরা কে, কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, কর্তৃকারকটা। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, কর্তৃকারকটা পাবো। তাহলে এখানে আমরা বলি বিতরণ করে, তাহলে কে বিতরণ করে, কে বিতরণ করে, আব্দুল বারী। তাহলে এখানে কর্তৃকারক হচ্ছে কে, আব্দুল বারী। ঠিক আছে, একটু খেয়াল করো, আব্দুল বারী। ওকে, আব্দুল বারী হচ্ছে তাহলে কি কর্তৃকারক। ঠিক আছে, আচ্ছা এবার আমরা বোঝাবো পরেরটাতে হচ্ছে কি কর্মকারক। কর্মকারকটা হচ্ছে কি, যাকে আশ্রয় করে বা যাকে দিয়ে কাজটা করা হচ্ছে, যাকে দিয়ে কাজটা করা হচ্ছে বা যাকে আশ্রয় করে। তাহলে আমরা বলি যাকে আশ্রয় করে কাজ করা হয়, সেটা হচ্ছে কি কর্মকারক। কর্মকারকটা তাহলে কি, কি বা কাকে, এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারকটা পেয়ে যাব, কি বা কাকে। হ্যাঁ, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, কর্মকারক পাবো। ঠিক আছে, তাহলে বলছে বিতরণ করে, আমরা বলছি কি বা কাকে দিয়ে, কি বিতরণ করে, কি বিতরণ করে, মিষ্টি বিতরণ করে। তাহলে এখানে আমাদের কর্মকারকটা হচ্ছে কি, মিষ্টি। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের কর্মকারক হচ্ছে কি, মিষ্টি। দেখো, একটু নিজেরা খেয়াল করো, তাহলে দেখবে যে অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে করণ কারক। করণ মানে হচ্ছে কিছুর সাহায্যে বা সহায়, কোনো কিছুর সাহায্যে বা কোনো একটা কিছুর সহায়তা নিয়ে আমরা কি করি, কাজটা সম্পাদন করি। ঠিক আছে, সাহায্যে বা সহায়তায় কাজ সম্পাদন হয়। এখানে দিয়ে, দ্বারা ইত্যাদি গুলো যখন বুঝাবে, হ্যাঁ, দিয়ে দ্বারা ইত্যাদি যদি যখন প্রশ্ন করা হয় তখন কি হবে, তখন সেটা হচ্ছে করণ কারক। কি দিয়ে, দিয়ে দ্বারা ইত্যাদি দিয়ে কি করা হয়, প্রশ্ন করা হয়। ইত্যাদি যখন প্রশ্ন করা হয় তাহলে আমরা এখানে বলবো বিতরণ করে, কি দিয়ে বিতরণ করে। হ্যাঁ, তিনি মিষ্টি বিতরণ করে, কি দিয়ে বিতরণ করে বা কি দ্বারা বিতরণ করে, নিজ হাতে। ঠিক আছে, নিজ হাতে, এই যে নিজ হাতে। তাহলে এখানে আমাদের করণ কারণটা হচ্ছে কি, নিজ হাতে, নিজ হাতে। ঠিক আছে, তাহলে করণ কারক হচ্ছে কি, নিজ হাতে। আচ্ছা, তারপরটা হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক হচ্ছে এমন একটা কারক যেটা কি, যেটাকে বলা হয় নিঃশর্ত ত্যাগ করে দেওয়া, সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া। মানে যে জিনিসটা আমরা একজনকে দিয়ে দিব, সেই জিনিসটা আমি তার কাছ থেকে কি করবো, আর ফেরত নিতে পারবো না, এমন ভাবে একটা জিনিস দিয়ে দেওয়া। ঠিক আছে, অথবা নিঃশর্ত ত্যাগ বা সত্য ত্যাগ করে দেওয়া। ঠিক আছে, যে 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 নামপদ দ্বারা নিঃশর্ত ভাবে বা সত্য ত্যাগ করে দেয়া দেওয়া বুঝায়, সেটাকে বলা হচ্ছে সম্প্রদান। নিঃশর্ত বা সত্য ত্যাগ করে
প্রদান, প্রদানকে বোঝায়। হ্যাঁ, তাহলে এখানে অনেক সময় কি হয়, সেটা দান হতে পারে, ভক্তি হতে পারে, সেবা হতে পারে, ঠিক আছে? দান, ভক্তি, সেবা ইত্যাদি বুঝাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা আমাদের আমাদের এই যে উদাহরণটা আমি দিয়েছি সেখান থেকে আমরা সম্প্রদান কারকটা বের করব, ঠিক আছে? সম্প্রদান কারকটা হচ্ছে কি, এখানে আমরা কি কাকে দিচ্ছে এটা দিয়ে বোঝানো যাবে। হ্যাঁ, তাহলে কাকে, তাহলে এখানে কিন্তু কাকে আমরা আবার কর্মকারকেও বলেছিলাম কাকে, কিন্তু কর্মকারকটা হচ্ছে সত্য ত্যাগ করে দেয়া না, ঠিক আছে? এখানে এমনি জিজ্ঞেস করা। হ্যাঁ, কিন্তু যখন আমরা শর্ত ত্যাগ করে বুঝাবো বা জিজ্ঞেস করবো যে কাকে, তখন কিন্তু আমরা সেটা সম্প্রদান কারক বুঝবো, ঠিক আছে? তাহলে এখন কাকে দিচ্ছে? পথ শিশুদেরকে। কাদেরকে? পথ শিশুদেরকে। তাহলে আমি যে মিষ্টিটা পথ শিশুদেরকে দিয়ে দিচ্ছি, যারা পথে থাকে, খাওয়ার পায় না, ঠিক আছে, তাদেরকে আব্দুল বারী কি করছে, পথ শিশুদেরকে মিষ্টি দিচ্ছে। তাহলে ওটা কি ও ওদেরকে কি একেবারে দিয়ে দিচ্ছে, নাকি ওদেরকে টাকার বিনিময়ে দিচ্ছে? হ্যাঁ, বা ওর থেকে আবার ফেরত নিয়ে দিতে পারবে না, কারণ ও ওদেরকে একেবারেই দিয়ে দিচ্ছে। যে মিষ্টিটা ও দিচ্ছে, ও খুশি হয়ে, ওদের ওরা খেতে পারে না সেই জন্য ওদেরকে দিচ্ছে, এটা কিন্তু আর ফেরত নিবে না, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি পথ শিশু, পথ শিশুটা হচ্ছে কি সম্প্রদান কারক, ঠিক আছে? তাহলে পথ শিশুদের, হ্যাঁ, পথ শিশুদের এটা হচ্ছে কি সম্প্রদান কারক, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাচ্ছি অপদান কারক। অপাদান কারকে কোনো কিছু থেকে বা কোথা থেকে ইত্যাদি বুঝালে, হ্যাঁ, তাকে কি বলে? সম্প্রদান, সরি, অপাদান কারক বলে, ঠিক আছে? যখন কোনো কিছু থেকে পতিত হচ্ছে বা কোনো কিছু থেকে বিচ্ছিত হচ্ছে বা কোনো কিছু থেকে কি হচ্ছে, দূরীভূত হয়ে যাচ্ছে বা কোনো কিছু থেকে উৎপন্ন হচ্ছে, এই ধরনের কোনো কিছু যখন বুঝায়, তখন তাকে কি বলে? তখন তাকে বলে অপদান কারক। কোনো কিছু থেকে বা কোথা থেকে, কোনো কিছু থেকে বা কোথা থেকে বুঝালে, সেটাকে বলা হচ্ছে অপদান কারক। এটা কোথা হতে বা কোথা থেকে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে আমরা সেখানে কি কোথা থেকে বা কোথা হতে এই ধরনের যদি প্রশ্ন করি, তাহলে আমরা অপাদান কারক পেয়ে যাবো। তাহলে আমরা এখানে যদি একটু প্রশ্ন করি, বিতরণ করছে, কোথা থেকে বিতরণ করছে? হ্যাঁ, তিনি মিষ্টিটা কোথা থেকে বিতরণ করছে? প্যাকেট থেকে। কোথা থেকে? প্যাকেট থেকে। তাহলে এখানে অপদান কারকটা হচ্ছে কি প্যাকেট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে প্যাকেট হচ্ছে কি অপাদান কারক। আচ্ছা, এবার আমরা যাব অধিকরণ কারক। অধিকরণ কারকটা হচ্ছে যখন সময়, স্থান, বিষয় ইত্যাদি বুঝাবে। হ্যাঁ, যেই নামপদ দিয়ে সময়, স্থান, বিষয় বুঝায়, স্থান, বিষয়, কাল, হ্যাঁ, সময়, স্থান, বিষয়, কাল ইত্যাদি বুঝায়, সেটাকে বলা হচ্ছে কি অধিকরণ কারক, ঠিক আছে? তাহলে অধিকরণ কারকটা আমরা কখন আমরা বুঝবো? কখন, কোথায় ইত্যাদি দিয়ে যখন আমরা প্রশ্ন করব, ঠিক আছে? এগুলো দিয়ে যখন প্রশ্ন করা হবে, তখন আমরা সেটা বুঝবো কি অধিকরণ কারক। বিষয়, কাল বুঝালে এখানে কখন, কোথায়, কখন, কোথায় ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো সেটি অধিকরণ কারক। তাহলে আমরা আমাদের উদাহরণ থেকে বলি, তাহলে তিনি প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করছেন পথ শিশুদেরকে। কখন করছেন? কখন? আমরা আমাদের এখানে কি আছে কখন করছে? হ্যাঁ, প্রতিদিন সকালে। কখন? প্রতিদিন সকালে। তাহলে এখানে সময়টা বোঝানো হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে প্রতিদিন সকালে, অথবা সকালে, যে কোনো একটা সময় লিখলে হবে, ঠিক আছে? তাইলে এই হচ্ছে আমরা কি পেয়েছি, কারকের 6টি বিভাগ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? অত্যন্ত সহজভাবে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে সেই উদাহরণ থেকে একটা একটা বের করে দিলাম। তাইলে আমরা বুঝতে পারলাম কর্তৃকারকটা হচ্ছে কি যে কর্মটা সাধন করবে, যে কাজটা করবে, ঠিক আছে? আর কর্মকারকটা হচ্ছে যাকে দিয়ে কাজটা করা হচ্ছে।
ঠিক আছে। আর করণ কারকটা হচ্ছে যাকে দিয়ে, যাকে দ্বারা বা যার সাহায্যে, যার সহায়তায় কাজটি সম্পাদন করা হয়। ঠিক আছে। আর সম্প্রদানটা হচ্ছে একেবারে নিঃশর্ত ত্যাগ করে দিয়ে দেওয়া, এমন বুঝাবে, এই ধরনের বুঝায়, সেটাকে বলা হচ্ছে সম্প্রদান কারক। আর অপাদানটা হচ্ছে কোনো কিছু থেকে উৎপন্ন হয়েছে, কোনো কিছু থেকে বিচ্যুত হয়েছে, কোনো কিছু ছেড়ে গেছে, এই ধরনের যেই জিনিসগুলো বুঝাবে সেটাকে বলা হচ্ছে কি অপাদান কারক। আর অধিকরণটা হচ্ছে আমরা যখন আমাদের নামপদের, ক্রিয়াপদের সাথে নামপদের যখন কোনো একটা সময়, স্থান বা কাল ইত্যাদি বুঝাবে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক এখানে আমরা চারটি ভাবে দেখতে পারি। একটা হচ্ছে স্থানাধিকরণ। স্থানাধিকরণ মানে হচ্ছে যেখানে স্থান বুঝাবে, যে অধিকরণ কারকে একটা স্থান বুঝাবে। যেমন জলে কুমির থাকে, হ্যাঁ, বলা হচ্ছে জলে কুমির থাকে, তারে কোথায় থাকে? জলে, এখানে স্থান বোঝানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কালাধিকরণ। কালাধিকরণ মানে হচ্ছে যেখানে কালে, যেই কালে ক্রিয়া সম্পন্ন হয়। শরতে শাপলা ফুটে, কোন কালে ফুটে? শরৎকালে। ঠিক আছে, এইভাবে করে। হ্যাঁ, তারপর হচ্ছে বিষয়াধিকরণ, হচ্ছে কোন একটা বিষয়ে তার দক্ষতা বা অক্ষমতা বোঝায়। যেমন সে অঙ্কে ভালো, ঠিক আছে, সে অঙ্কে দক্ষ বা অঙ্কে ভালো, তার মানে এখানে তার একটা কি গুণ বুঝাচ্ছে। হ্যাঁ, একটা ভালো একটা গুণ বুঝাচ্ছে। হ্যাঁ, এইভাবে করে। তাহলে এই ধরনের আবার অনেকে, আবার যদি বলি সে ইংরেজিতে কাঁচা, হ্যাঁ, তাহলে এখানে তার একটা দুর্বলতা বোঝানো হচ্ছে। এই ধরনের যখন বোঝানো হয় তখন সেটাকে বলা হচ্ছে কি বিষয়াধিকরণ বলে। ওই যে আমরা বিষয় এখানে উল্লেখ করলাম, ঠিক আছে, বিষয়াধিকরণ। ভাবাধিকরণ, যেখানে একটা ভাব প্রকাশ পায় যে ক্রিয়াটার মধ্যে। হ্যাঁ, যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এখানে একটা কি হচ্ছে, ক্রিয়া অন্য পদের উপর নির্ভর করে কি করছে, ওই ক্রিয়াপদটিকে একটি ভাববাচকে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে। হ্যাঁ, যেমন ধরো হাসিতে মুক্ত ঝরে, আসলে কি হাসলে মুক্ত ঝরে? না, তার হাসিটা এমন ভালো লাগে বা দেখতে এত সুন্দর লাগে যে মনে হয় যেন মুক্তা ঝরে পড়ছে। হ্যাঁ, অথবা তার দাঁতগুলো এত চকচকে, এত সাদা, তাইলে এখানে একটা কি ভাব প্রকাশিত হয়েছে। তাইলে এই যে হচ্ছে, এগুলো হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে আরেকটু সহজ করিয়া করে দিই। তাহলে এখানে কিন্তু আমরা কিভাবে কি বলে কারক কত প্রকার এবং কিভাবে আমরা কারকটা নির্ণয় করব, আমি কিন্তু এই চার্টের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, কিভাবে আমরা কারক কত প্রকার এবং কিভাবে নির্ণয় করব একসাথে কিন্তু। হ্যাঁ, তাহলে অত্যন্ত অনেক সহজ হয়ে গেল না এটা? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবার প্রথমত একটা হচ্ছে কি কর্মকারক, সরি কর্তৃকারক। আমরা বলি যে কর্তৃকারক হচ্ছে কি কে, মানে যে কাজটা করছে। তাহলে আমাদের এখানে কে কাজ করছে? আব্দুল বারী। তাহলে এখানে কর্তৃকারক হচ্ছে কি আব্দুল বারী। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর হ্যাঁ ঠিক করতেছি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, তারপর হচ্ছে কর্ম। ঠিক আছে। তারপর হচ্ছে কর্মকারক। কর্মকারক হচ্ছে যাকে আশ্রয় করে কাজটা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলা হচ্ছে কি কি দিচ্ছে। ঠিক আছে, যাকে আশ্রয় করে করা হচ্ছে, এখানে কি দিচ্ছে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন করা হবে কি। ঠিক আছে, আর কর্তৃকারকটা হবে কি কে। ঠিক আছে, মিষ্টি, মিষ্টি দিচ্ছে তাই না, কি, প্রশ্নটা হবে কি কি। আচ্ছা, তারপর 3 হচ্ছে করণ। করণ আমরা বলেছি যাকে দিয়ে বা দ্বারা, দিয়ে দ্বারা ইত্যাদি যখন বুঝায়, তাহলে তিনি কি ধারা দিচ্ছে? নিজ হাতে, নিজ হাতে, দ্বারা দিয়ে বুঝায়। ঠিক আছে, দ্বারা দিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে সম্প্রদান। সম্প্রদান কারক হচ্ছে কি আমরা যেটা বলেছি সত্য ত্যাগ করে দিয়ে দেয়া, যাদেরকে সত্য ত্যাগ করে দিয়ে। তাহলে এখানে সত্য ত্যাগ করে তিনি কাদেরকে দিচ্ছে? পথ শিশুদেরকে। কাকে?
এখানে প্রশ্নটা হচ্ছে কাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অপাদান। অপাদানটা আমরা বলেছি কি, কোনো কিছু থেকে বা কোথা থেকে, কোনো কিছু থেকে দেয়া বা বিচ্ছিত হওয়া, উৎপন্ন হওয়া ইত্যাদি। তাহলে আমাদের উদাহরণে আমরা বলেছি আব্দুল বারী পথ শিশুদেরকে মিষ্টি দিচ্ছে। হ্যাঁ, কোথা থেকে দিচ্ছে, কোথা হতে, হ্যাঁ, প্যাকেট। তাহলে হতে থেকে ইত্যাদি যখন বলা হয়, ঠিক আছে, কোথা হতে, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে কি, কোথা হতে। কোথা হতে, ঠিক আছে। তারপরটা হচ্ছে অধিকরণ। অধিকরণটা আমরা বলেছি সময়, স্থান, বিষয়, কাল ইত্যাদি যখন বোঝানো হয়। তাহলে আমরা আমাদের উদাহরণে আমরা বলেছি আব্দুল বারী প্রতিদিন সকালে পথ শিশুদেরকে নিজ হাতে প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করে। তাহলে কখন, কখন দিচ্ছে, সকালে, ঠিক আছে। তাহলে সকালে, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে কখন, হ্যাঁ, কখন বিতরণ করছে, ঠিক আছে। তাহলে দেখো অত্যন্ত সহজভাবে আমরা আমাদের কি পেলাম, আমাদের কারকগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো তোমরা আজকে আমি যে আলোচনাটা করেছি আশা করি বাসায় তোমরা আরেকটু পড়বে এবং তোমাদের বইটাও দেখে একসাথে আমার যে আলোচনাটা সেই আলোচনাটা তোমরা নিজেরা একটু নোটবুকে এই টপিকসটা আমি আজকে যেভাবে দিয়ে দিলাম এটা একটু রাখার চেষ্টা করবে, এবং এভাবে যদি তোমরা করো আমি আশা করি কারকটা তোমাদের কাছে অনেক সহজ একটা বিষয়ে পরিণত হবে। হ্যাঁ, কঠিন কোনো বিষয় হবে না। এবং তোমরা এই নিয়মগুলো ফলো করে যদি তোমরা কারক নির্ণয়গুলো করো, তোমাদের বইয়ে যে কারকগুলো দেওয়া আছে, কারক নির্ণয়ে যে অনুশীলনগুলো দেওয়া আছে, সেগুলো যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমরা আরো অনেক বেশি কি সহজ হয়ে যাবে তোমাদের কাছে এই কারক, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের আর বেশি কিছু বলবো না, বলবো জাস্ট আমার এই যে আলোচনাটা সেটা তোমরা নোটবুকে রাখবে এবং সেটা ফলো করে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর আজকে আমি তোমাদের জন্য একটু এই এটা প্র্যাকটিস করা, এটা তো কাজ থাকবে, সেই সাথে আমি তোমাদেরকে একটা রচনা এবং একটা ভাব সম্প্রসারণ দিব। কারণ আমাদের আসলে হয়তোবা সময়ের কারণে আমরা ভাব সম্প্রসারণ বা রচনাগুলো তোমাদের আলাদা ক্লাস নেওয়া সম্ভব যদি না হয়, সেজন্য যদি সম্ভব হয় আমি তোমাদের এই রচনা, তারপরে আবেদনপত্র, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম এগুলো নিয়ে আমি একটা ক্লাস, আমার 2-3টা ক্লাস করার ইচ্ছা আছে। যদি আমি পারি অবশ্যই নিব, কিন্তু তারপরে পাশাপাশি আমি তোমাদেরকে একটু রচনাগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো শিখে রাখবে। রচনা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আর ভাব সম্প্রসারণটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 11.4-এর তোমাদের অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী 2 নং যে ভাব 2 নং ভাব সম্প্রসারণটা শিখে ফেলবে, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আর আমাদের অনলাইন ক্লাসগুলো সবসময় ফলো করার চেষ্টা করবে। তোমাদের কোনো বলার থাকলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেগুলো আমাদের সাথে ডিসকাস করবে। অনলাইন ক্লাসে সবসময় থাকার চেষ্টা করবে। আশা করি যদি তোমরা অনলাইন ক্লাসে সরাসরি আমাদের থেকে প্রশ্নগুলো করে নাও, তাহলে এগুলো কিন্তু জানাটা তোমাদের অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা সবাই সবসময় অনলাইন ক্লাসে উপস্থিত থাকবে এই আশা ব্যক্ত করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।